বিয়ের ঝামেলা থেকে বাঁচতে ইন্দোনেশিয়ার সবচেয়ে ফেমাস কোম্পানির সিইও উতামা সারিকে তার ফেক গার্লফ্রেন্ড হিসেবে হায়ার করে নেয়। তবে এই নকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভিনয় করতে গিয়ে তারা তো সত্যি সত্যি একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু উতামা তো আর জানতো না যে সারি তারই কোম্পানির একজন সাধারণ এমপ্লয়ি, আর সে এতদিন ধরে তাকে তার মিথ্যে পরিচয় দিয়ে এসেছে। এখন তো এটাই দেখার পালা যে সারির সব সত্য জানার পর উতামা কি করবে। তাছাড়া সারি বা কেন তার পরিচয় গোপন করতে গেল? শেষ পর্যন্ত এই দুজনের ভালোবাসার গল্প কোন দিকে মোড় নেয়, চলুন সেটাই দেখে আসা যাক। গল্পের নাম আ বিজনেস প্রপোজাল। শুরুতেই দেখা যায় উতামা নামের একটা ছেলে নিজ দেশে ফিরছে। সে এতদিন আমেরিকাতে ছিল। অন্যদিকে তখন উলান আর আরিফ নামের দুজন শেফ ঝগড়া করছিল, আর তার কলিগ সারি তো এসব দেখে হাসছিল, কারণ এদের ঝগড়া তো রোজ রোজের ঘটনা। তারা দুজন ঝগড়া ছাড়া থাকতেই পারে না। তখনই সেখানে উলান বলে, সারি তুমি কি জানো আমাদের রেস্টুরেন্টে নতুন সিইও আসছে? শুনেছি তিনি নাকি আমেরিকা থেকে সোজা এখানে জয়েন করবেন। তো সেই নতুন সিইওই হচ্ছে উতামা। এদিকে সারিকে এডি মেসেজ করে, সে তাকে বলেছে লাঞ্চে মিট করতে। তাই তো সারি তাড়াতাড়ি রেডি হয়ে যায় এডির সাথে দেখা করার জন্য। তো এই এডি হচ্ছে সারির একতরফা ভালোবাসা। তো সারিকে তখন তার ফ্রেন্ড কলে বলে, তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু বেশি আশা রেখে যেও না, পরে আবার আশা ভেঙে গেলে কষ্ট পাবে। সারি বলে, কিন্তু কেন? এডির তো অনেক আগে ইউনার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই আমার চান্স আছে এখানে। আমি আশা করছি এইবার অন্তত সে তার মনের কথা আমাকে বলে দিবে। বেচারি তো এখন পর্যন্ত সেই আশা নিয়েই আছে। অন্যদিকে আমরা উতামাকে দেখি, সে তার দাদুর সাথে ছিল। তো তার দাদু তাকে প্রথম দিন এখানে জয়েন করার পর একটা নতুন রেস্টুরেন্টের চাবি দেয় আর বলে, এটা আমার এক বন্ধুর ছিল, কিন্তু সেটা বেশি চলছে না, তাদের খুবই লস যাচ্ছে, তাই আমি সেটা কিনে নিয়েছি, আর আমি আশা করব তুমি এটার কিছু একটা ব্যবস্থা করে দিবে। তো তুমি এখন কি করবে প্রথম দিন? উতামা বলে, আমি প্রথমে এমপ্লয়ি ফায়ার করব, এরপর সে তার ভাই সাত্রিওকে বলে পেপারস দিতে। এদিকে তো সারি চলে আসে এডির রেস্টুরেন্টে। এডি তখন সারিকে তার নতুন ডিশ টেস্ট করতে বলে, কারণ সে খুবই কনফিউজড তার ক্লায়েন্ট তার খাবার পছন্দ করবে কিনা। সারিও তখন সেটা টেস্ট করে, এরপর ডিশের সম্পর্কে সমস্যাগুলো বলে আর তার সমাধানও বলে দেয়। আসলে এডি বলা যায় একরকম সারির কুকিং ট্যালেন্ট ইউজ করছিল। সারিরই শেখানো একটা স্যুপ সে সেল করে, যা তার রেস্টুরেন্টের টপ সেলিং এ আছে। তো বলাই যায় তাকে সারি অনেকভাবে হেল্প করে। আসলে সে তো তাকে পছন্দ করত, এ কারণে সারি তার জন্য সবকিছু করতে পারত। তবে আজ পর্যন্ত সারি তাকে তার মনের কথা বলেনি। যাক, তো এডি এখানে সারিকে বলে, তোমাকে সত্যি অনেক থ্যাঙ্কস আমায় সব সময় হেল্প করার জন্য। সারি বলতে থাকে, কোনো ব্যাপার না, আমার তো ভালোই লাগে তোমাকে হেল্প করতে, এজন্যই করি। তো সারি যা আশায় এসেছিল তার তো কিছুই হয় না, কারণ এডি তো তাকে কাজের জন্যই ডেকেছে, কোনো রোমান্টিক ডেটের জন্য না। এজন্য বেচারির মনটা একটু খারাপই হয়ে যায়। তবে সে সেটা এদিকে বুঝতেও দেয় না। অন্যদিকে ইয়াসমিন আসে একজন মধ্যবয়স্ক লোকের সাথে ডেটে, যার নানা রকম হেলথ প্রবলেম ছিল। এসব শুনে ইয়াসমিন শুধু সাদা পানি ছাড়া আর কিছুই অর্ডার করতে পারেনি। লোকটার অনেক ধরনের সমস্যা থাকলেও তার প্রচুর টাকা আছে, আর সেই ইয়াসমিনকে বলে, আমার কাছে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে ততটাই দিতে পারবো। তারপরে আমাদের বিয়ের ভেন্যু যেখানে ইচ্ছা তুমি সেখানেই রাখতে পারো, হতে পারে সেটা বালি, সিঙ্গাপুর বা দেশের অন্য কোনো জায়গা, ঠিক আছে তো? ইয়াসমিনের মুখ দেখে তখন মনে হচ্ছিল বেচারি ভুলে এসে এখানে ফেসে গেছে। এবার কিভাবে যে এখান থেকে বের হবে তারই হদিস খুঁজে যাচ্ছে। অন্যদিকে সারি আসে তার বাবা মায়ের ফ্যামিলি রেস্টুরেন্টে। সেখানে এসে খাবারগুলো চেক করে সে, আর বলে, মা তোমাকে আমি বলেছি হেয়ার ক্যাপ পরতে, যাতে করে খাবারে চুল পড়ার সম্ভাবনা না থাকে। কিন্তু দেখা যায় সারির মা, ভাই, বাবা এরা কেউই হেয়ার ক্যাপ মাথায় না দিয়ে অন্য বাকি সব কাজে ইউজ করে নিয়েছে। যা জানার পর সারির তো মাথাই হ্যাং হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা তার বাবাকে এসে সে বলতে থাকে, বাবা তোমার তো কিছু ইনস্টলমেন্ট বাকি আছে তাই না, আমি ম্যানেজ করে দেই। তার বাবা বলে, না, আমি চাই তুমি তোমার স্বপ্নের জন্য সেভিংস করে রাখো, বাকি আমি দেখে নিচ্ছি, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যাক, তো পরদিন সকালে অফিসে এসেই সারি জানতে পারে তাদের একজন কলিগ, যার নাম আনোয়ার, তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। উলান তখন বলতে থাকে, ইস আমরা কত ক্লোজ ছিলাম, খুব খারাপ লাগছে এই খবরটা পেয়ে, হঠাৎ করে কিভাবে এরকম করলো। এরপর সে বলতে থাকে, এই যে আমার কথা শোনো, এই নতুন সিওর তো মাথাই খারাপ,
আমি তো কখনোই তার সাথে দেখা করব না, না জানি কখন আবার আমাকে ফায়ার করে দেয়। তখনই সেখানে একজন এসে বলে, উলান তোমার সাথে নতুন সিইও দেখা করতে চান। উলানের তো এবার ভয়েই অবস্থা খারাপ, যদি তাকেও এবার কাজ থেকে বের করে দেওয়া হয় সত্যি সত্যি, তখন সে কি করবে। এবার তো ভয়ে ভয়ে উলান তার একটা ডিশ উতামাকে দেয়। উতামা বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? উলান তখন বলে, কই না তো, তেমন কোনো ব্যাপার না। উতামা তারপর খাবার টেস্ট করে আর বলতে থাকে, খুব একটা তো স্পেশাল হয়নি, কিন্তু আমি এটাকে রিভিউয়ে রাখছি। তোমার টাইমের জন্য তোমাকে থ্যাঙ্কস। এরপরে উতামা আসে তার দাদার সাথে কথা বলতে। তার দাদা বলে, দেখো উতামা, আমি চাই না তোমার জবকে তুমি মাত্রাতিরিক্ত সিরিয়াস নিয়ে নাও। আমি চাই তুমি এখন বিয়ে করার দিকে একটু মনোযোগ দাও, নিজের সংসার গোছাও, জীবনটাকে উপভোগ করো। উতামা তখন বলে, দাদা আমার এই মুহূর্তে একটাই প্রায়োরিটি, আর সেটা হচ্ছে আমাদের কোম্পানির গ্রোথ। এটা ছাড়া আমি এখন আর অন্য কোনো কিছু চিন্তা করতে চাচ্ছি না। তার দাদা তখন বলে, দেখো আমি জানি সবকিছু, কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যাদের নাতনিরা সিঙ্গেল, তুমি চাইলে সেখানে দেখতে পারো। এটা শুনে উতামা বলে, আমি জানিই না তারা কারা, আমি তাদের সম্পর্কে ইনফরমেশন কোথায় পাবো? তার দাদা তখন সাত্রিয়কে ডেকে আনে আর বলে, তাকে দেখাও তো ব্লাইন্ড ডেটের লিস্ট। তো এবার সাত্রিয় সব মেয়েদের লিস্ট দেয় উতামাকে। উতামা তখন তার দাদাকে বলে, আমি যদি এসব রিফিউজ করি তাহলে কি করবে? তার দাদা তখন বলে, তাহলে আমি ডেইলি এসে তোমাকে ডিস্টার্ব করব, আর ততক্ষণ করব যতক্ষণ না তুমি রাজি হয়ে যাও। তাই তুমিই ঠিক করো কি করবে। এবার তো উতামা বাধ্য হয়ে সেই সমস্ত মেয়েদের সাথে মিট করে, কিন্তু তাদের কারোরই স্বভাব তার পছন্দ হয় না। বাড়ি ফিরে এসে সে তার দাদাকে বলে, দাদা তুমি যা বলেছিলে আমি কিন্তু তাই করেছি, তবে কাউকেই আমার পছন্দ হয়নি, তাই প্লিজ এবার আমাকে আমার কাজে ফোকাস করতে দাও। তার দাদা তখন বলে, আমার এখনো একজন বাকি আছে, তাকে দেখে নাও, তারপর সব বাদ। এবার ইয়াসমিনের ব্যাপারে রিপোর্ট দেখায় তার দাদা। এদিকে ইয়াসমিন তার বাবাকে বলে, আমি আর পারবো না এসব ব্লাইন্ড ডেটে যেতে, আমার শিক্ষা হয়ে গেছে। আজ একজনের সাথে মিট করেছি, সে বলল যে কোনো সময় সে মারা যেতে পারে। মানে কি বাবা, এরকম লোকদের সাথে কিভাবে তুমি আমাকে মিট করতে পাঠালে? তাই আমি ভেবেছি আমি আর কোথাও যাব না। এসব শুনে তার বাবা বলে, আচ্ছা তার জন্য আমি সরি, কিন্তু এবার যার সাথে মিট করবে সে আলাদা, তার নাম হচ্ছে উতামা, আর তার দাদা আমার বিজনেস পার্টনার। ইয়াসমিন এটা শুনে বলতে থাকে, আগে বলো তো সে কি সুস্থ? সে ফিট? আমি কিন্তু আগের মতো আর জঞ্জাল চাই না। তার বাবা তখন বলে, আরে ভেবো না, সে অল্প বয়সী, কেন এত চিন্তা করছো? অন্যদিকে সারি অফিসে আসে, এসে জানতে পারে আজ আর একজনকে উতামা জব থেকে বের করেছে, কারণ সে দেরি করে এসেছিল। সারি তো তখনই একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে ইয়াসমিন বলে, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। সারি জিজ্ঞেস করে, কিন্তু কেন? ইয়াসমিন তখন জানায়, কারণ আমার বাবা আমার বিয়ে শুধুমাত্র নিজের বিজনেস রিলেশনশিপের জন্যই করাতে চাইছে, যেই বিয়েতে কোনো রকম কোনো ভালোবাসাই থাকবে না, আর আমি কখনোই চাই না এরকম জীবন। সারি তখন বলে, আমি বুঝতে পারছি, তো এখন তুমি কি করবে? ইয়াসমিন বলে, আমার কাছে তোমার জন্য একটা বিজনেস প্রপোজাল আছে। সারি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সেটা? ইয়াসমিন এবার বলতে থাকে, দেখো তুমি আমার হয়ে তার সাথে ডেটে যাবে, আর সেখানে গিয়ে এমন কিছু করবে যাতে করে সে ইয়াসমিনকে অপছন্দ করে ফেলে, অর্থাৎ তুমি ইয়াসমিন হয়ে যাবে, বুঝতে পারলে? কারণ আমি চাই না তাকে বিয়ে করতে, তাই প্লিজ আমাকে হেল্প করো। সারি এসব শুনে বলে, কিন্তু আমি কেন করব এসব? ইয়াসমিন বলে, করবে, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি ভালো অভিনয়ও করতে পারবে আমি নিশ্চিত, তাই প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে এই হেল্পটা করে দাও। সারি বলতে থাকে, না না আমি পারবো না, এটা অনেক বড় একটা কাজ, আমার পরিচয়ের ব্যাপার, আমি পারবো না। ইয়াসমিন বলে, আমি তোমাকে 20 মিলিয়ন দিব, রাজি? এবার এত বড় অ্যামাউন্ট শুনে তো সারিও রাজি হয়ে যায়। ইয়াসমিন তারপর তাকে নিয়ে শপিং করতে যায়, আর অনেক কিছু তাকে কিনে দেয়, তাকে সাজিয়েও দেয়, তার তো পুরো লুকই চেঞ্জ হয়ে যায়। এদিকে সাত্রিও উতামাকে বলে, আমি ফেসবুকে গুগলে ইয়াসমিনকে অনেক খুঁজেছি, কিন্তু তার কোনো ছবি সেখানে নেই, শুধু এতটুকু জানা গেছে সে একজন বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। তো এবার কিছুক্ষণ পরই সেখানে আসে সারি, আর নিজেকে ইয়াসমিন হিসেবে পরিচয় দেয়। সারিকে প্রথম দেখার পর তো উতামা আর চোখই ফেরাতে পারছিল না, তো সারি তো ইয়াসমিনের কথাই মনে করছিল যে করেই হোক উতামা যেন ইয়াসমিনকে অপছন্দ করে। তাই সারি বলে, যখনই আমাদের বিয়ে হবে তখন প্রতি মাসে আমাকে 200 মিলিয়ন করে পে করতে হবে। উতামা এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, 200 মিলিয়ন? এটা তো বেশ বড় অ্যামাউন্ট। সারি বলে, হ্যাঁ, কারণ আজকাল একটা ফেসিয়াল ট্রিটমেন্টই তো 60 মিলিয়ন, আর তারপর বাকি খরচ তো আছেই। উতামা এসব শুনে বলে, ও তো তোমার পড়াশোনা কোথা থেকে শেষ করেছো শুনি? সারি বলে, আমি ডিপ্লোমা কিনে নিয়েছি,
উতামা তখন বলতে থাকে, আর জব? সারি বলে, আরে জব কে করে? আমার তো সবচেয়ে জঘন্য লাগে জব করা, আমার তো একটাই হবি। উতামা তখন জিজ্ঞেস করে, তাই নাকি? তো তোমার হবিটা কি? সারি জানায়, আমার হবি পুরুষ মানুষ, আমি তাদেরকে খুব পছন্দ করি। তো এইসব আজে বাজে কথা বলে সারি চাইছিল তার পরিকল্পনা অনুযায়ী ইয়াসমিনকে হেট করাতে। তখনই সারির চোখ যায় উতামার বিজনেস কার্ডের দিকে, আর তখনই সে দেখে, ওমা, এটা তো তারই কোম্পানির সিইও, তাও যে সে সিইও নয়, এমন সিইও যে কথায় কথায় কর্মচারীদের ফায়ার করছে। এবার তো সারির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তাই সে একভাবে পানি খেতে শুরু করে। অন্যদিকে ইয়াসমিন একটা সুপার শপে আসে, সেখানে তখন সাত্রিও ছিল। ইয়াসমিন দেখে একটা বাচ্চা কিছু বায়না করছিল কিনবে বলে, কিন্তু তার মা বলে, এখন না, আমাদের যখন টাকা হাতে আসবে তখন কিনে দিব। ইয়াসমিনের তো এটা দেখে খুবই খারাপ লাগে, তাই সে সেখানে বাচ্চার পছন্দ অনুযায়ী অনেক কিছু কিনে সেগুলো তাকে দিয়ে দেয়। বাচ্চাটাও তো খুব খুশি হয়। সাত্রিও ইয়াসমিনের এত সুন্দর আচরণ দেখে বেশ মুগ্ধ হয়, আর তার পাশে টেবিলে গিয়ে বসে পড়ে। ইয়াসমিন তখন সাত্রিওর থেকে নাম্বার নিবে বলে নিজের মোবাইলটা দূরে ছুড়ে দেয়। তারও হয়তো সাত্রিওকে ভালো লেগেছিল, তাই সে সাত্রিওকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার মোবাইলটা পাচ্ছি না, আপনি কি একটু কল করবেন? রিং হলে পেয়ে যেতাম আর কি। তো সাত্রিও তখন কল করে, আর সেটা বের করে দেয় ইয়াসমিনকে। এরপর সে বলে, তো আমি কি নাম্বারটা সেভ করতে পারি? ইয়াসমিন বলে, হ্যাঁ অবশ্যই, আমার নাম ইয়াসমিন। এবার তারা দুজন একসাথে কথা বলার জন্য বসে। ইয়াসমিন সাত্রিওর সম্পূর্ণ ডিটেলস নিয়ে নেয়, আর তারপর নিজেদের কার্ড এক্সচেঞ্জ করে। তখন সাত্রিও কার্ডে ইয়াসমিনের পরিচয় দেখে। এটা দেখেই সে জিজ্ঞেস করে, বুমি স্যারের মেয়ে ইয়াসমিন? ইয়াসমিন বলে, হ্যাঁ, কেন? সাত্রিও তখন বলে, তুমি আমার সাথে হলে ওখানে উতামার পাশে কে? এদিকে উতামাকে সারি বলে, যেহেতু তুমি এখানে আমাকে বিয়ে করতে দেখতে এসেছো, তাহলে নিশ্চয়ই আমার বাবা সব বলেছেন, তুমি সব জানো তো? উতামা তখন জিজ্ঞেস করে, কি নিয়ে জানবো? সারি বলে, এই যে আমি হচ্ছে একজন ট্রান্স। উতামা বলে, মানে? সারি বলতে থাকে, আমার জন্মের সময় আমি ইয়াসমিন ছিলাম না, বরং আমি ইয়াদ ছিলাম, অর্থাৎ একটা ছেলে হয়েই আমার জন্ম। এই কথায় তো উতামার কাশি উঠে যায়। এদিকে সাত্রিও ইয়াসমিনকে বলে, আমি জানি না কে আছে উতামার সাথে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে এইসব করতে দিব না। সাত্রিও তখনই এসে উতামাকে বলে যে তোমার সাথে বসে আছে সে আসল ইয়াসমিন না, আসল ইয়াসমিন ওই যে ওই দিকে। উতামা তখন সারিকে বলে, তাহলে কে তুমি? সারি এবার আর কি বলবে, সে ইয়াদ বলে বাইরে এসে পড়ে। ইয়াসমিনকে এরপর সারি বলে, তুমি জানো সে আমার বস, আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়েছ? ইয়াসমিন বলতে থাকে, তুমি কি জানো তার ছোট ভাই কিন্তু খুব বেশি কিউট। এদিকে উতামা তো তাদের জিজ্ঞেস করতে থাকে যে আমাকে কি বলবে এখানে কি চলছে। সারি তখন বলে, আমি হচ্ছে একজন অভিনেত্রী, আর আমাকে ইয়াসমিন হায়ার করেছে তার হয়ে ডেটে আসার জন্য। উতামা তখন জিজ্ঞেস করে, আর সেটা সে কেন করেছে? ইয়াসমিন জানায়, কারণ আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না, আমার কাছে আসল হচ্ছে ভালোবাসা, আর কোনো সম্পর্কে ভালোবাসা না থাকলে সেটা কোনো সম্পর্ক হতে পারে না। তাছাড়া সোলমেট যে কোনো জায়গায় মিলতে পারে, হতে পারে সেটা শপিং মলে, সুপার মার্কেটে, রেস্টুরেন্টে, তাই না? উতামা বলে, হ্যাঁ আমি তোমার সাথে একমত, কিন্তু তোমার আমাকে আগেই সত্যি বলা উচিত ছিল, শুধু শুধু আমাদের টাইম নষ্ট হলো। আর এই মেয়েটার নাম কি? ইয়াসমিন বলতে চাইছিল সারি, কিন্তু সারি তাকে আটকে আবারও মিথ্যা বলে যে তার নাম সারিওয়ান্তি। উতামা তখন বলে, আচ্ছা, আর তুমি একজন মহিলা তাই তো? সারি বলে, হ্যাঁ হ্যাঁ আমি মহিলাই। উতামা তখন তাকে বলে, ওকে, তাহলে তো সব ক্লিয়ারই হয়ে গেল, আমি এখন যাচ্ছি। তখনই ইয়াসমিন জিজ্ঞেস করে, তো আমার বাবাকে কি বলবে? উতামা বলে, কি আর বলবো, এটাই বলবো যে আমাদের মধ্যে কোনো মিল নেই। এই কথা বলেই উতামা আর সাত্রিও সেখান থেকে চলে যায়। তো পরদিনই উতামা তার দাদার অসুস্থতার একটা রিপোর্ট চায়, কারণ সে জানে না যে তার দাদা কতটা অসুস্থ। এদিকে সারি আজ আবারও খুব আশা নিয়ে সেজেগুজে অপেক্ষা করছিল এডির জন্য। সারির সাথে তখন ইয়াসমিনও ছিল। ইয়াসমিন বলে, বেকার তুমি এত আশা করছো, দেখো আজ এসে আবার কিভাবে তোমার মন ভেঙে চলে যায়, সব সময় তো তাই করছে, আর তুমি এখনো মিথ্যা আশা নিয়ে বসে আছো। সারি বলে, না সেরকম কিচ্ছু করবে না, আমাকে ডেকেছে মানে কিছু তো বলবেই বলবে, আমাকে ঠিকঠাক মতো মেকআপটা চেঞ্জ করতে দাও। ইয়াসমিন তখন বলে, হয়েছে, আর কতবার চেক করবে? তখনই সেখানে এডি আসে, আর তার এক্স গার্লফ্রেন্ড ইউনাও আসে। ইয়াসমিন বলে, তোমার এক্স কেন এখানে, তার কি কাজ? এডি বলতে থাকে, আমি আসলে তোমাদেরকে কিছু বলতে এসেছি। ইয়াসমিন জিজ্ঞেস করে, কি? এডি জানায় যে আমি আর ইউনা আবারও একসাথে রিলেশনশিপে ফিরেছি। তো এই কথা জানার পর সারি তো ইয়াসমিনের গাড়িতে বসে বসে অনেক কান্না করতে থাকে। ইয়াসমিন বলে, অনেক হয়েছে, এবার তোমার মুভ অন করা উচিত, আর কতই ছেলের পেছনে পড়ে থাকবে। সারি বলে, আমি পারবো না, আমি পারছিও না,
ইয়াসমিন এ কথা শুনে বলে, হ্যাঁ আমি জানি। সারি তখন জিজ্ঞেস করে, কি জানো? ইয়াসমিন তখন বলে, আমি জানি একটা জায়গা যেখানে তুমি গেলে একটু হালকা ফিল করবে। এবার ইয়াসমিন তাকে একটা জায়গায় আনে, সেখানে চেঁচামেচি করে দুজন নিচে শুয়ে পড়ে। ইয়াসমিন তখন বলে, সারি আমি তোমাকে এই কথাটা বলছি কারণ আমি তোমার কেয়ার করি। সারি জিজ্ঞেস করে, কি বলবে বলো? ইয়াসমিন বলে, আমি মনে করি এডি তোমাকে ডিজার্ভই করে না, আর তুমি এডির থেকেও বেস্ট কাউকে ডিজার্ভ করো। তারপর ইয়াসমিন তাকে 20 মিলিয়ন সেন্ড করে বলে, থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য, তোমার জন্যই আমার এই বিয়েটা ভাঙলো। সারি তখন বলে, আমি জানি তুমি সাত্রিওকে পছন্দ করে ফেলেছ তাই না? এটা শুনে ইয়াসমিন জিজ্ঞেস করে, তো কিভাবে জানো? সারি বলে, তোমার চোখেই ভাসছে। যাক, এরপর এখানে দুই বান্ধবী বেশ কিছুক্ষণ সময় কাটায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখা যায় সারি একটা ডিশ তৈরি করে, আর সেটা টেস্ট করতে আসে উতামা। উতামাকে দেখেই তো সারি দ্রুত মাস্ক পরে নেয়। উতামা তখন জিজ্ঞেস করে, কে তুমি? সারি তখন তার নাম বলে। তখন উতামা বলে, তো মাস্ক পরে আছো কেন? এটা খোলো। সারি বলে, আসলে স্যার আমার কফ হয়েছে তো তাই আর কি। তখন উতামা বলতে থাকে, আচ্ছা তো তোমার এই ডিশ বানানোর পেছনে কারণ কি? সারি তখন খুব সুন্দর করে মার্কেট ভ্যালু আর ডিশের সম্পর্কে বলে, যা শুনে উতামা বেশ ইমপ্রেসড হয়। সেই সাথে তার ডিশ টেস্ট করে। তার এই ডিশ সাত্রি আর উতামা দুজনেই খুব পছন্দ করে। উতামা তখন সারিকে বলে, বাহ খুব টেস্টি হয়েছে তো, তুমি আসলেই ভালো কাজ করছো, তার জন্য থ্যাঙ্কস। কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে আগেও কোথাও দেখেছি, তবে মনে পড়ছে না কোথায় দেখেছি। সাত্রিও বলতে থাকে, ভাই আমাদেরকে এবার যেতে হবে, পরে কথা বলে নিও। উতামাও বলে, হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমার সাথে পরে আবার দেখা করব, ঠিক আছে? এই বলেই সে সেখান থেকে চলে যায়। সারিও তো তখন হাফ ছেড়ে বাঁচে। বাড়ি ফিরে সারি তার মা বাবাকে গুড নিউজ দেয় যে তার রান্না কোম্পানির কাছে পছন্দ হয়েছে, আর তার চাকরিটাও থাকছে। সেই সাথে সে তার বাবাকে টাকাও দেয়। তবে তখনই সারি জানতে পারে তার ভাই রেজা জুয়া খেলতে গিয়ে অনেক টাকা লোন নিয়েছে। এ কথা শুনেই তো সারির মাথা খারাপ হয়ে যায়, আর সে তো একভাবে তাকে মারধর করতে শুরু করে, কারণ সে কত কষ্ট করে বাবার লোন ক্লিয়ার করছে, আর এখন তার ভাই উল্টো ঋণে ডুবিয়ে দিচ্ছে তাদের। সারি তখন রেজাকে বলে, তোমার মাঝে কি আমাদের বাবা মাকে নিয়ে একটুও মায়া দরদ নেই? কিভাবে তুমি এই জঘন্য কাজটা করতে পারলে? তোমার কি একটুও চিন্তা হলো না? তো তারপরে সে বসে বসে কাঁদতে থাকে। আর ওই সময় কল আসে উতামার। এদিকে বুমি ইয়াসমিনকে বলে, কি সমস্যা ছিল উতামার মাঝে? ইয়াসমিন বলে, কিছুই না, আমরা মিট করার পর নিজেদের মধ্যে কোনো মিল পাইনি, তাই আমি চাই না বিয়ে করতে। বুমি বলতে থাকে, তাহলে প্লিজ আমাকে বলো তুমি কোন টাইপের ছেলে পছন্দ করবে? ইয়াসমিন তখন জানায়, আমি যার প্রেমে পড়ব তাকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। বুমি তখন বলে, ভালোবাসা কিন্তু কোনো বিল পে করতে পারে না ইয়াসমিন। আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে সেও একই কথা বলতো। ইয়াসমিন তখন বলে, আমি তোমার ফ্রেন্ডের মতো জীবন চাই না যারা টাকার জন্য বিয়ে করে, তারপর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে থাকে, আর তাদের বাচ্চাদেরকে ন্যানিরা বড় করে, আর বাচ্চারা তাদের মা বাবার ভালোবাসা কখনোই দেখে না। আমি এরকম ফালতু লাইফ চাই না। টাকা কম হলেও আমার কাছে ভালোবাসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুবি তখন একটু রাগ করে বলে যে তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে না চাইলে এখান থেকে চলে যাও। ইয়াসমিনও দেখা যায় সত্যি সত্যি তার ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। বুবি বলে, আরে কোথায় যাচ্ছ? আমি তো মজা করে বলেছি। ইয়াসমিন বলতে থাকে, না বাবা তুমি ঠিকই বলেছ, আমাকে এখান থেকে গিয়ে সাধারণ লাইফ লিড করা উচিত, তাহলেই হয়তো বা আমি আমার মনের মানুষ পেয়ে যাব। এই বলে সে হাসতে হাসতে চলে যায়। তো এদিকে উতামা সারিকে বলে, আমি তোমার জন্য একটা বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি। সারি জিজ্ঞেস করে, কি? উতামা তখন বলে, তোমাকে আমি আমার ফেক গার্লফ্রেন্ড হিসেবে হায়ার করতে চাই। আমার দাদা চান আমি কাউকে ডেট করি, তো ওনাকে হ্যাপি করতে এটা আমি করতে চাই। তো আগামী 3 মাস আমার সাথে অভিনয়টা করতে হবে। সারি জিজ্ঞেস করে, কিভাবে? উতামা বলে, আমি বলবো যে আমরা আগে থেকেই একসাথে আছি, আর তারপর দাদা খুশি হলে 3 মাস পর অন্য কিছু বলে দিব যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, অথবা তুমি অন্য কোথাও মুভ করেছো। সারি তখন বলে, আমি মনে হয় পারবো না, আসলে আমি দিনের বেলায় জব করি, রাতের বেলায় মা বাবাকে হেল্প করি, আমার উপর অনেক দায়িত্ব আছে। তো উতামা যখন বলে যে আমি প্রতি ডেটের জন্য 50 মিলিয়ন দিব, তখনই তো সারি এক কথায় রাজি হয়ে যায়। তারপরে উতামা এসে তার দাদাকে বলে, আমি আসলে কিছু বলতে চাই তোমাকে। তার দাদা তখন জিজ্ঞেস করে, কি বলবে বলো? উতামা বলে, আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। সাত্রিও তখন সাথ দিয়ে বলে, হ্যাঁ দাদা ভাই, সে 100% সত্যি বলছে। এইসব শুনে তার দাদা জিজ্ঞেস করে, তো নাম কি সেই মেয়ের? উতামা জানায়, গিমা সারিওয়ান্তি। এটা শুনে তার দাদা বলে, তাই নাকি? আমি তার সাথে দেখা করতে চাই, জলদি বলো আমার সাথে এসে মিট করতে।
উতামা বলতে থাকে ওকে দাদা, আমি তাকে তোমার সাথে দেখা করাতে আনবো। এবার উতামা সারিকে তার দাদার পছন্দসই ড্রেস দিয়ে বলে এটা পরে আসতে, কারণ এইরকম ড্রেস তার দাদার খুব পছন্দ। সারিও রেডি হয়ে চলে আসে উতামার সাথে। উতামা তো প্রথম দেখাতেই সারিকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। তবে এ কথা শুনে সারি একটু অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু তারপরও সে তাকে থ্যাঙ্কস জানায়। এবার সারিকে নিয়ে উতামা তার দাদার কাছে আসে। তার দাদা সারিকে বলে আমায় তুমি উতামার মতোই দাদা বলে ডেকো। সারি বলে হ্যাঁ অবশ্যই। তো দাদার সাথে কথা বলার পরই তারা বাইরে আসে। তখনই সেখানে বসে বসে কাঁদতে শুরু করে সারি, কারণ এডির দেওয়া কনসার্টের টিকিটগুলো আজ আবারও তার সামনে এসে পড়েছে। তখন উতামাও এটা খেয়াল করে আর জিজ্ঞেস করে কে সে, এক্স? সারি বলে না, একজন ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড। আমি তার জন্য 7 বছর অপেক্ষা করেছিলাম। উতামা এ কথা শুনে বলে 7 বছর? এটা তো অনেক লম্বা সময়। সত্যিই তোমার অনেক বড় মন। তো আমি বলছি যেই হোক সে তোমাকে ছেড়ে খুব বোকার পরিচয় দিয়েছে। তো তারা এখানে কথা বলছিল, তখনই তো বৃষ্টি চলে আসে, তাই তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। সে সময় উতামা অস্থির হয়ে বলে আমি বৃষ্টি একদম পছন্দ করি না। সারি তো বুঝতে না পেরে সাত্রিওকে মেসেজ করে আর বলে উতামা কেন বৃষ্টি পছন্দ করে না জানো? সাত্রিও জানায় যে তার আসলে ট্রমা আছে, প্লিজ তাকে শান্ত করতে হেল্প করো। সারি তারপর উতামার গায়ে কাপড় দেয় আর বলে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তারপরই দেখা যায় একটু একটু করে শান্ত হয় উতামা আর যাওয়ার আগে গাড়ি করে পৌঁছে দেয় সারিকে। আজকের টাকাটাও সে সারিকে দিয়ে দেয়। সারি তখন বলে আর ড্রেসটা? উতামা বলে সেটা ফেরত দিতে হবে না, তোমার কাছেই রাখো, কারণ এটা তোমাকে অনেক স্যুট করেছে, তোমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এদিকে ইয়াসমিন তার নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়। সেখানে সে দেখে এই একই অ্যাপার্টমেন্টে থাকে সাত্রিও। ইয়াসমিন তো তাকে দেখেই সারপ্রাইজড হয়ে যায় আর সেই সাথে খুব খুশিও হয়। সাত্রিও তখন তাকে দেখে বলে তুমি কি সবেই মুভ করেছো? ইয়াসমিন হ্যাঁ জানায়। এরপর সে জিজ্ঞেস করে তুমি কি এখনো আমার উপর রেগে আছো? সাত্রিও বলে কই না তো। ইয়াসমিন এরপর বলতে থাকে তাহলে তুমি আমার সাথে খেতে আসতে পারো। সাত্রিও জানায় আসলে আমি পারবো না, আমাকে কাজ করতে হবে, পরে কোনো একদিন খাবো। ইয়াসমিন বলে ঠিক আছে, তাহলে আমি অন্য কাউকে বলছি যে কাইন্ড হবে আর রাগী হবে না। এই বলে ইয়াসমিন সেখান থেকে চলে যায়। তারপরে তো জিমে এসে তারা দুজন একে অপরের সাথে বেশ রেষারেষি করে। বিশেষ করে ইয়াসমিন রিজেক্ট হওয়ায় একটু বেশি তার সাথে ঝগড়া করার ট্রাই করছিল, কিন্তু সাত্রিও তাকে খুব একটা পাত্তা দেয় না। এদিকে উতামা কল করে সারিকে বলে আমি আসলে আমাদের সেকেন্ড ডেটের জন্য বলছিলাম, তুমি কি পারবে? সারি তো তখন এক্সাইটেড হয়ে বলে হ্যাঁ অবশ্যই পারবো। তো এবার কি ড্রেস পরে আসবো? উতামা বলে যে কোনো কিছু পরলেই হবে, আর পরদিন সকালে আসবে, ঠিক আছে? সারিও বলে ওকে। তো কল রেখে সারি দেখে তার দিকেই আসছে উতামা, তাই সে ওখানে লুকিয়ে এবারের মতো ধরা পড়া থেকে বেঁচে যায়। তো উতামা চলে যাওয়ার পরই সারি উলানকে মেসেজ করে আর বলে আমি কাল একদিন অফ নিব। তখন আবার এডি মেসেজ করে বলে কাল আমার রেস্টুরেন্টে একটা বড় নিউজ আছে। যাক, তো পরদিনই সারি ডেটে আসে আর উতামা বলে তুমি বলেছিলে রান্না করতে পছন্দ করো, তো একদিন আমার জন্য রান্না করলে কেমন হয়? সারি বলে হ্যাঁ ঠিক আছে, আমি করব। তাই উতামা আর সারি আজ বাজার করে রান্না করার জন্য। সেখানে বাজার করে ফেরার সময় উতামা ট্রাই করছিল সারির হাত ধরে হাঁটতে। সারিও সেটা বুঝতে পারে, তাই সে নিজে থেকেই উতামার হাত ধরে। উতামাও তো এতে খুব খুশি হয়ে যায়, অর্থাৎ উতামা সারিকে পছন্দ করে ফেলেছে, সেই সাথে সারি নিজেও। এবার বাজার নিয়ে সেই পুরনো বন্ধ করা রেস্টুরেন্টে আসে তারা, যেখানে কেউ নেই। আজ উতামার জন্য সারি এখানেই রান্না করবে। তো দেখা যায় যে দুজন মিলে এখানেই তারা রান্না করতে থাকে। তো খাবার বসিয়ে দিয়ে তারা সেখানে অপেক্ষা করছিল সেটা সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার জন্য। সারি তখন উতামাকে বলে আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? উতামা বলে হ্যাঁ বলো। সারি তখন বলে তুমি বৃষ্টি দেখে এত ভয় পাও কেন? সেই সময় আমরা উতামার ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় এক হলিডেতে সে তার ফ্যামিলির সাথে গিয়েছিল। সেই সময় খুব বৃষ্টি হতে থাকে আর তখনই একটা কার অ্যাক্সিডেন্ট হয়। সেই তবে থেকেই তার এই ট্রমা আছে, বৃষ্টি হলেই সে অস্থির হয়ে যায়। সারি এসব শুনে বলে আর সাত্রিও কি তোমার নিজের ভাই? উতামা বলে না, তাকে সে রাস্তার পাশে খাবার কুড়িয়ে খেতে দেখেছিল। তারপরই সে তাকে নিজের দাদার সাথে দেখা করায়, একসাথে খাবার খায়। তার দাদার কাছে সাত্রিওর আচার আচরণ বেশ ভালো লাগে, তাই তার দাদা তাকে অ্যাডপ্ট করে নেয়, যাতে করে উতামা একা ফিল না করে। আর তবে থেকেই সাত্রিও তার ভাইয়ের মতো থাকছে। এসব শুনে সারির তো খুব ভালো লাগে। এরপরে উতামা সারিকে বলে আমার অতীত নিয়ে তো অনেক কথা হলো, এবার তোমার ব্যাপারে বলো। তুমি তো খুব ভালো রান্না করতে পারো, তো ফিউচার নিয়ে কি চিন্তা করছো? সারি তখন বলে আমি চাই একটা রেস্টুরেন্ট ওপেন করতে, আর এটা আমার লাইফ লং ড্রিম, তাই আমি নিজের খরচের থেকে কিছু টাকা সেভ করার চেষ্টা করছি,
যাক, তো এরপরই তাদের রান্না হয়ে যায়। সারি তখন খেয়ে বলে, বাহ, খুব টেস্টি হয়েছে। উতামা বলে, কিন্তু তোমারটা আরো বেশি টেস্টি হয়েছে। তো সারি তখন বলতে থাকে, আচ্ছা, আমি কি তোমার কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারি? উতামা বলে, হ্যাঁ, করো। সারি বলে, আমি অনেক উত্তরাধিকারীকে দেখেছি যারা নিজেদের বিজনেস বাবা দাদার পর করতে চায় না, কিন্তু তুমি ঠিকই তোমাদের ফ্যামিলি বিজনেসের দেখাশোনা করছো, তা খুব সিরিয়াস হয়ে। উতামা বলে, আসলে আমার দাদা একা, তার সারা জীবন সে স্ট্রাগল করে গিয়েছে, আর এখন ওনার কোম্পানিতে 8,000 কর্মচারী কাজ করছে। তার মানে হচ্ছে 8,000 ফ্যামিলি ডিপেন্ড করছে এই কোম্পানির উপর। এখন আমি যদি সেখানে কেয়ার না করি তাহলে কি তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে না? তাই আমি আমার দাদার পর সবকিছুর ডাবল খেয়াল রাখার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা ফ্যামিলি একটু ভালো মতো তাদের জীবন চালাতে পারে। আর আমার দাদাই পুরো রাজত্ব তৈরি করেছেন, আর এখন সময় আমার সেটার দায়িত্ব পালন করা। যদিও আমাকে কোম্পানির সবাই বেশ ভয় পায়, কিন্তু আমি এতটাও ভয় পাওয়ার মতো নই। তবে হ্যাঁ, কোম্পানির জন্য যেটা ভালো আমি সেটাই করি। সারি তখন বলে, হ্যাঁ জানি। উতামা তখন জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? সারি তখন বলতে থাকে, না মানে সাধারণভাবেই সব কর্মচারীরা তাদের সিইওকে ভয় পায়, তাই বললাম আর কি। তো সেই সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। এটা দেখে সারি তার পাশে এসে বসে আর বলে, বৃষ্টি হচ্ছে, তুমি ঠিক আছো তো? উতামা তখন সারির হাত ধরে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আসলে যখন যখন তুমি আমার পাশে থাকো তখন আমি বৃষ্টিকে আর ভয় পাই না। এসব বলতে বলতে তারা একে অপরের কাছাকাছি এসেই যাচ্ছিল, কিন্তু সেই সময় সারি নিজেকে আটকে নেয়, কারণ হয়তো বা সে মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক শুরু করতে চাইছিল না। এ কারণে সেজন্য সারি উঠে চলে আসে এডি রেস্টুরেন্টে। এডি তখন সেখানে বলে, আমি আর ইওনা গতকাল এঙ্গেজমেন্ট করেছি। তো এরপর সে সারিকে এসে বলে, আমার তোমাকে দরকার একটা নতুন রেসিপির জন্য। তুমি তো জানো নতুন রেস্টুরেন্ট আমার, তাই কিছু ভালো রেসিপি আমাকে শেয়ার করো। সারি বলে, তুমি আমাকে এঙ্গেজমেন্টে ইনভাইট করলে না কেন, আগে সেটা জানাও। এডি বলতে থাকে, না মানে সেখানে শুধু ফ্যামিলি আর ক্লোজ ফ্রেন্ডকে ইনভাইট করা হয়েছিল তো তাই। সারি এই কথা শুনে রেগে মেগে বলে, আচ্ছা ক্লোজ ফ্রেন্ড, আমরা গত 7 বছর ধরে একসাথে আছি, তো এটাকে কি যথেষ্ট ক্লোজ ফ্রেন্ড বলা যায় না? আমি সব সময় তোমার প্রয়োজনে তোমার এক ডাকে চলে এসেছি, তোমার পাশেই থেকে এসেছি গত এতগুলো বছর, আর আজ আমাকে শুনতে হচ্ছে আমি ক্লোজ ফ্রেন্ড ছিলাম না? তো আজ থেকে নিজের বিজনেস তুমি একাই সামলাও, আমাকে আর ডাকবে না। গুড লাক এডি। এই বলেই সারি সেখান থেকে চলে আসে। তখনই সেখানে ইয়াসমিন আসে আর বলে, তুমি ঠিক আছো তো? দেখো সারি, এডি কিন্তু তোমার চোখের পানি পর্যন্ত ডিজার্ভ করে না, তাই তার মতো ইডিয়েটের জন্য এক ফোঁটা পানিও ফেলবে না। সারি তখন বলে, ইয়াসমিন, আমি আজ খুব খুশি যে আমি তাকে ছেড়ে আসতে পেরেছি। সত্যি কথা, আমি একদম মন খারাপ করছি না, উল্টো আমার তো আজ নিজেকে মুক্ত লাগছে। ইয়াসমিন এটা শুনে বলে, তাই? তাহলে তো এটা সবচেয়ে বড় গুড নিউজ। তাহলে চলো আজ আমরা একসাথে ড্রিঙ্ক করব আর অনেক এনজয় করব। তো এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন। সারি অফিসে এসে তার ব্যাগটাই পাচ্ছিল না। তখনই ফিত্রি বলে, কোম্পানির নতুন রুলস অ্যাড হয়েছে, কো ওয়ার্কারদের বিয়ে করা যাবে না। তো তখনই উলানকে কল করে উতামা আর বলে, সারিকে বলো আমার অফিসে এসে দেখা করতে। উলান তখন সারিকে বলে, সারি, সিইও বলেছে তোমার সাথে কথা আছে, যাও এক্ষুনি দেখা করে এসো। সারি এবার কি করবে, সে আবারও মাস্ক লাগিয়ে চলে আসে উতামার অফিসে। উতামা তখন বলে, লাস্ট তোমার ডিশে লবণ পর্যন্ত ছিল না, তাই আবারও সেটা রান্না করে আমাকে দেখাও। সারিও বলে, ওকে স্যার। এবার তো সারি আবারও সেই ডিশটা রান্না করে নিয়ে আসে উতামাকে টেস্ট করানোর জন্য। উতামাও সেটা টেস্ট করে বলে, এবার তো মিষ্টি কম হয়েছে, তাই যাও আবারও তৈরি করো। সারি তো তখন আবারও সেই ডিশ রান্না করে আর আবারও নিয়ে আসে উতামার কাছে। উতামা তখন টেস্ট করে বলে, তেতো লাগছে। এই কথা শুনে তো সারি আবারও রান্না করে, কিন্তু এবার উতামা টেস্ট না করেই বলে, অতিরিক্ত লবণ। সারি তো এসব দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে আসলে উতামা ইচ্ছে করেই এসব করছে সারিকে পানিশ করার জন্য, কিন্তু কেন করছে সেটা সারি বুঝতে পারছে না। এবার সাত্রিও উতামাকে বলে, কেন তার উপর এত রেগে আছো? সে মিথ্যা বলেছে বলে, নাকি তুমি নিজের উপর রেগে আছো কারণ তুমি তাকে মিথ্যা বলার সুযোগ দিচ্ছ? এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে আর দেখা যায় উতামাই সারির ব্যাগটা ওদিন পেয়ে যায়। আর তখনই সে জেনে যায় যে সারি আসলে তার কোম্পানির কর্মচারী আর সে মিথ্যা বলে যাচ্ছে এতদিন ধরে। এজন্য উতামা এত রেগে আছে আর ইচ্ছে করেই তাকে দিয়ে একই কাজ বারবার করাচ্ছে। উতামা তখন সাত্রিওকে বলে, আমি কাজ থেকে অফ নিচ্ছি, পরে কথা বলবো। অন্যদিকে দেখা যায় ইয়াসমিন ঘর ক্লিন করছিল। তখনই সে দেখে যে তার পাশের অ্যাপার্টমেন্টের ছেলে ইউদা তার ঘরে ক্যামেরা লাগিয়ে গিয়েছে। ইয়াসমিন তো এটা দেখে খুবই রেগে যায় আর এসে তাকে ডাকাডাকি করতে থাকে। সে সময় আবার সাত্রিও চলে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? ইয়াসমিন জানায়, দেখো না
এই শয়তান আমার ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে। এবার তো সাত্রিও খুব রেগে যায় আর ইউদাকে ধরার জন্য তার পেছন পেছন যায়, কিন্তু ইউদা তো সেখান থেকেই পালিয়ে চলে যায়। তবে সাত্রিও ঠিকই তাকে ধরে ফেলে আর পুলিশে দিয়ে দেয়। ইয়াসমিন তখন সাত্রিওকে বলে, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি যখন তোমার সাথে ভালো হয়ে কথা বলি তখন তুমি রেগে যাও, আর আমি রেগে গেলে তুমি ভালো হয়ে যাও, আর আমি যখন কাছে আসি তখন তুমি দূরে সরে যাও। এইসব কেন করছো? সাত্রিও বলে, দেখো ইয়াসমিন, আমি চাই আগে উতামা ডেট করুক, আগে সে বিয়ে করুক, আমি তার আগে কিছুই করতে চাই না। অন্যদিকে উতামা তো খুঁজে খুঁজে চলে আসে সারির বাড়িতে আর দেখে এই বাড়ি বিক্রি করার জন্য নোটিশ লাগানো হয়েছে। উতামা তখন সারির বাবাকে বলে, কি কারণে আপনি বাড়িটা বিক্রি করবেন, আমি কি জানতে পারি? সারির বাবা তখন বলে, আসলে আমি লোন পরিশোধ করতে চাইছি। উতামা বলে, তো কত লোন আপনার? সারির বাবা জানায় 50 মিলিয়ন। উতামা এই কথা শুনে বলতে থাকে, তো এই বাড়ি বিক্রি না করে লোনের জন্য অ্যাপ্লাই করছেন না কেন? সারির বাবা বলে, এক লোন পরিশোধ করতে গিয়ে আর একটা নেওয়ার কি দরকার, আর তাছাড়া আমি আমার বাচ্চাদেরকে কষ্টে ফেলতে চাই না। উতামা এই কথা শুনে জিজ্ঞেস করে, আপনার এই কথা বলার কারণ কি? সারির বাবা তখন বলে, আসলে এটা একটা ফ্যামিলি বিজনেস যেখানে আমার মেয়ে একা হেল্প করছে, সে তো সব সময় চেষ্টা করছে আমার লোন পে করতে, তাই আমি যদি এই বাড়িটা সেল করি তাহলে আমি সব লোন ক্লিয়ার করতে পারবো, আর আমার মেয়ে তখন নিজের জন্য খেয়াল করার টাইমটাও পাবে, তার আর এত কষ্ট হবে না। সে তো আমাদের জন্য নিজের কথাটাই ভাবতে পারে না, তাই আমি একটু চেষ্টা করছি তাকে ফ্রি করার, যাতে সে নিজের জীবনটা উপভোগ করতে পারে। উতামা এসব শুনে বলে, ওকে আমি দেখছি এই ব্যাপারটা। এবার অফিসে এসেই সারি দেখে তার টেবিলে টাকা আর তার ব্যাগটাও রাখা আছে। সেই সাথে উতামা নোটে লিখেছে, তোমার ডিশের সস সত্যি খুব পারফেক্ট ছিল। সারি তখন বুঝতে পারে যে উতামা সবকিছু জেনে গেছে, তাই সে নিজে থেকে এবার রেজিগনেশন লেটার লিখে সাইন করে ফেলে, কারণ সে কিভাবে আর উতামাকে ফেস করবে তা জানে না, তাই সেই জবটা ছাড়ারই সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে আবার সব কর্মচারীরা স্ট্রাইক করেছে যে কেন এরকম রুলস আসলো যে একসাথে জব করলে বিয়ে করা যাবে না, নিজেদের কলিগদেরকে তো পছন্দ হতেই পারে। সাত্রিও এসে তখন বলে, আসলে আমি জানি এইসব উতামার একটা কথাই হয়েছে, কিন্তু তার এরকম ডিসিশন নেয়ার পেছনে কারণ আছে, আর এটা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, আপনাদেরকে শুধু সাবধান করা হচ্ছে, আর কিছু না। আপনারা চাইলে এটা মানতে পারেন, আবার না চাইলে নাও মানতে পারেন। দেখুন, আমি আমার মা বাবার জন্য অনেক সাফার করেছি, কারণ আমার বাবা মা একসাথে কাজ করতেন, আর যখন তাদের জব চলে যায় তখন তারা আর একটা জব খোঁজেন যেখানে তাদের একসাথে কাজে যেতে হতো, তাই আমাকে তারা একটা ডে কেয়ারে রেখে যান, আর এভাবেই আমি আমার লাইফে সাফার করেছি। তাই এই সব কিছু ভেবেই উতামা আপনাদেরকে এই কথা বলেছে। এবার সিদ্ধান্ত আপনাদের, এখানে কেউ কাউকে জোর করবে না। আর একটা কথা, উতামা আমাদের কোম্পানির জন্য বেস্ট সিইও, অনেক ভালো একজন লিডার সে, কারণ সে তার কর্মচারীদের নিজের ফ্যামিলি ভেবে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এই কথাগুলো বলে সাত্রিও সেখান থেকে চলে যায়, আর সেখানকার সবাই তখন বুঝতে পারে উতামার এসব কথা বলার আর এসব ডিসিশন নেয়ার কারণগুলো কি। অন্যদিকে ইয়াসমিন সাত্রিওকে কল করে আর বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, এই অ্যাপার্টমেন্টে আমি আর থাকবো না। এই কথা শুনে সাত্রিও জিজ্ঞেস করে, কিন্তু কেন? ইয়াসমিন জানায়, আমি তোমার পাশের রুমে এভাবে ফ্রেন্ড হয়ে থাকতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি, আর আমাকে দেখতে পাবে না তুমি সন্ধ্যার পর। সাত্রিও তো এসব শুনে কল কেটে দেয়। এরপর এই সব কিছু নিয়ে সে কিছুক্ষণ ভাবে, তারপর সে চলে আসে উতামার কাছে, এসেই জিজ্ঞেস করে, তোমার আর সারির কি অবস্থা? উতামা বলে, হ্যাঁ একরকম সব সমাধান হয়েছে। সাত্রিও তখন বলতে থাকে, তো আমি কি প্রথমে বিয়ে করতে পারি? আমি কি প্রথমে রিলেশনশিপে যেতে পারি? তোমার কি এতে কোনো সমস্যা আছে? উতামা এই কথা শুনে বলে, আরে আমি তো তোমাকে কখনো আটকাইনি, তাহলে তুমি কেন এ কথা বলছো? সাত্রিও বলে, হ্যাঁ আটকাওনি, কিন্তু আমার কাছে এসব ঠিক মনে হয়নি। আমাকে তুমি সব সময় নিজের মতো সমান ট্রিট করেছো, আমরা একরকম খাবার খেয়েছি, এক স্কুলে গিয়েছি, সবকিছুই আমরা একসাথে করেছি, তাই আমি তোমার আগে যেতে চাইনি কখনো। কিন্তু সত্যি বলতে ইয়াসমিনকে আমি খুব পছন্দ করে ফেলেছি, আর সে সত্যিই খুব ভালো একটা মেয়ে, আমি তাকে ছাড়তে চাই না, সে কারণেই আজ তোমার কাছে এসেছি। উতামা তখন বলে, একটা কথা সব সময় মনে রাখবে, আমার জন্য কখনো নিজের জীবনকে কন্ট্রোল করবে না, তোমার যখন যা ঠিক মনে হবে সেটা নির্দ্বিধায় করে নিও, ঠিক আছে? সাত্রিও তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর উতামাকে থ্যাঙ্কস বলে জড়িয়ে ধরে। উতামাও তখন তাকে বলে, চলো
আজ আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাব তোমাকে। তারপরই সাত্রিওকে সেই ইয়াসমিনের সামনে নিয়ে আসে। এরপর উতামা ইয়াসমিনকে বলে যে ইয়াসমিন সে তোমাকে অনেক পছন্দ করে, তাকে কখনো ছেড়ে দিও না। এই বলেই উতামা সেখান থেকে চলে যায়। আর সাত্রিও ইয়াসমিনকে তখন বলে প্লিজ যেও না, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে বলো? আমি সব রান্না করব, ঘর ক্লিন করব, আর ময়লাও আমিই ফেলবো। এবার বলো আমাকে তোমার পার্টনার করবে? এই কথা শুনে তো ইয়াসমিন খুব খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে আমাকে আবার জিজ্ঞেস করার কি আছে। তো এবার তারা একটা রিলেশনশিপ শুরু করেই ফেলে। দুজনেই তো বেশ হ্যাপি ছিল। অন্যদিকে দেখা যায় সারি তার সব জিনিসপত্র গুছিয়ে নেয় কোম্পানি থেকে যাওয়ার জন্য, কারণ তার তো আর উতামার সামনে যাওয়ার মুখ পর্যন্ত নেই। তখনই উতামা তাকে মেসেজ করে আর বলে সারি আমার সাথে পার্কে দেখা করবে, আমার কথা আছে। এরপরই সারি বাইরে এসে দেখে উতামা বসে অপেক্ষা করছে। সে তখন উতামাকে বলে আমি আমার রেজিগনেশন লেটার সাবমিট করেছি। উতামা বলে কেন? সারি বলতে থাকে দেখো আমি তোমাকে প্রথম থেকেই মিথ্যে বলেছি, সে কারণে। তো তুমি কি এখনো আমার উপর রেগে আছো? উতামা এসব শুনে বলে আমি এই সব কিছু আমার দাদু অসুস্থ বলে করেছিলাম, তোমাকে নিজের গার্লফ্রেন্ড করেছিলাম। কিন্তু জানো এইসব করতে গিয়ে আমি সত্যিই তোমার প্রেমে পড়ে যাই। আমি অনেক রেগে গিয়েছিলাম যখন এইটা জানতে পারি যে তুমি আমাকে মিথ্যা বলেছ যে তুমি গিমা নাও, তুমি সারি। সে কারণেই আমি তোমাকে এত হার্ড টাইম দিয়েছি, অনেক বেশি জ্বালিয়েছি। তার জন্য আমি সরি। তবে আমি এখন বুঝতে পারছি তোমার নাম যাই হোক না কেন আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সারি তখন বলে আমি আমার নাম নিয়ে মিথ্যা বলেছি, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য মিথ্যা ছিল না। উতামাও তখন একটা রিং দিয়ে তাকে বলে এটা আমার ফাইনাল প্রপোজাল, তুমি কি আমাকে বিয়ে করবে? সারি তো এটা দেখে খুব খুশি ছিল, সে তো এক কথাতেই রাজি হয়ে যায়। তখন সারি বলে তোমার দাদাকে কিভাবে বলবে? ওই সময় দেখা যায় সেখানে উতামার দাদা এসে উপস্থিত হয় আর বলতে থাকে আমি সবই জানি তোমাদের ব্যাপারে। উলান তোমার রেজিগনেশন লেটার দেখে আমাকে সাথে সাথে কল করেছিল, তারপরই আমি খোঁজ করে দেখেছি যে গিমাই আসলে সারি। দেখো আমার কাছে যায় আসে না যে কে তুমি, যতক্ষণ আমার নাতি তোমার সাথে হ্যাপি ততক্ষণ আমিও হ্যাপি। এই সব কিছু শুনে সারি অনেক বেশি রিলিফ পায়। তারা দুজনেই আজ খুব খুশি ছিল। এবার দেখা যায় উতামার সেই বন্ধ হওয়া রেস্টুরেন্টের দায়িত্বে আসে সারি। সেখানে তার সব ফ্রেন্ডরা আসে, তার ফ্যামিলিও আসে, আর সবশেষে তার একটা হ্যাপি ফ্যামিলি গ্রুপ ফটো তোলে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।